অধীরদার দীর্ঘদিনের লড়াই আমাদের প্রত্যেকের কাছে শিক্ষণীয় জায়গা। অধীর রঞ্জন চৌধুরী যখন প্রথমবার নবগ্রাম থেকে বিধায়ক হচ্ছেন তখন উনি শারীরিকভাবে ওখানে উপস্থিত নেই, ওনার ক্যাসেট বাজানো হয়েছিল এবং বামফ্রন্টের দোর্দণ্ড প্রতাপ সময় শুভঙ্কর দা কংগ্রেসি ইতিহাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমরা সবাই আশা রাখি। ধর্ণা মঞ্চে একই সঙ্গে আমাদের বিদায়ী সভাপতি এবং নতুন সভাপতি অবস্থান করবেন, এটাই তো কংগ্রেস। তৃণমূলকে বা তোমরা তৃণমূলকে অপছন্দ করার কারণ তৃণমূলের ডিএনএতে চুরি রয়েছে। তৃণমূল শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে এখন লাশ পর্যন্ত চুরি করে। সেখানে তৃণমূল, বিজেপি এগুলো এক একটা প্রোটোটাইপ, যে প্রোটোটাইপ আমার মেয়ের সুরক্ষাটাকে কম্প্রোমাইজ করাচ্ছে। শিক্ষার সুরক্ষা, স্বাস্থ্যের সুরক্ষা, তার বেঁচে থাকার সুরক্ষা। সিন্ডিকেট করে আমায় খেতে হয় না। আমি রাজনীতিটা এই কারণে করছি, আমি এমন একটা ভবিষ্যৎ দেখতে চাই যেখানে আমার 9 বছরের মেয়েটা রাস্তায় যখন বেরোবে সে যাতে নির্ভয়ে বেরোতে পারে। শনিবার রাতে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে বাংলার কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন শুভঙ্কর সরকার এবং হয়েছেন তিনি। তবে কি সম্পূর্ণভাবে শেষ হচ্ছে অধীর জামানা? দেখো, তোমাদের এই প্রশ্নের দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে টেকনিক্যাল, একটা ভাগ হচ্ছে ইমোশনাল। টেকনিক্যাল ভাগের উত্তরটা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সংবিধান বলে যে যেই মুহূর্তে সর্বভারতীয় স্তরে সভাপতি পরিবর্তন হয়, রাজ্য সভাপতিগুলো পরিবর্তন হওয়াটা অনিবার্য। শুধু রাজ্য সভাপতি না, শাখা সংগঠনগুলো। ইনফ্যাক্ট এর মাঝে তোমরা দেখেছো সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতিও পরিবর্তন হয়েছে, কাশ্মীরের একটি ছেলেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা অনিবার্য। এবং শুধু তাই নয়, অধীরদা নিজেও নির্বাচন পরবর্তী সময় মৌলালী যুব কেন্দ্রে যে সভাটা হয়েছিল সেখান থেকে উনি বলেছিলেন আমি অস্থায়ী সভাপতি, আমি পদত্যাগ করে দিয়েছি, যতক্ষণ না নতুন সভাপতি দায়িত্বভার নিচ্ছেন আমি ততক্ষণ কাজ সামলাচ্ছি। এটা হচ্ছে টেকনিক্যাল উত্তর। অর্থাৎ দল, মানে যে দল যেই মুহূর্তে তার সর্বভারতীয় সভাপতি নির্বাচন করে তার পরবর্তী রাজ্যে সভাপতি পরিবর্তন এটা হয়, অনিবার্য। এবার তুমি যে বৃহত্তর প্রশ্নটা করলে অধীর রঞ্জন চৌধুরীর জামানা শেষ হলো কিনা, দেখো জামানার ইংরেজি যদি আমি এইভাবে ভাবি লিগাসি, ওটা একদিনে তৈরি হয়নি। অধীর রঞ্জন চৌধুরী এবছর হেরে গেছেন, কিন্তু তার আগে 5 বার জিতেছিলেন। অধীর রঞ্জন চৌধুরী যখন প্রথমবার নবগ্রাম থেকে বিধায়ক হচ্ছেন তখন উনি শারীরিকভাবে ওখানে উপস্থিত নেই, ওনার ক্যাসেট বাজানো হয়েছিল এবং বামফ্রন্টের দোর্দণ্ড প্রতাপ সময়, সেই সময়ে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী নিজে উপস্থিত না থেকে শুধুমাত্র ক্যাসেটে তার আবেদনের ভিত্তিতে রেজিমেন্টেড বামফ্রন্টের সরকারি সরকারি সিস্টেম, সরকারি লোক, সরকারি মেশিনারি এবং ক্যাডারদেরকে হারিয়ে সেখানে কিন্তু উনি জিতেছিলেন। এটা অধীর রঞ্জন চৌধুরী। এবার হেরে গেছেন, এটা যেমন সত্যি, কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি গত 5 বারের ইতিহাস অস্বীকার করা যাবে না। এবার অধীর রঞ্জন চৌধুরী আমাদের কাছে নেতা ছিলেন, নেতা আছেন, নেতা থাকবেন। এ ব্যাপারে ইনফ্যাক্ট শুভঙ্কর দা নিজেও সেই কথাটা তথ্যহীনভাবে বলেছেন। এবার শুভঙ্কর দা নতুন দায়িত্ব পেয়েছেন। শুভঙ্কর দা অত্যন্ত মার্জিত, অত্যন্ত শিক্ষিত একজন মানুষ। শুভঙ্কর দা কংগ্রেসি ইতিহাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমরা সবাই আশা রাখি এবং আমরা সবাই এই কথাটা জানি, ছোটোবেলা থেকে শুনে আসছি, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং। তো সেই অপরিহার্য জিনিসটাই এখানে ঘটেছে। বাংলায় প্রদেশ কংগ্রেসে কি আগের মতন মান্যতা পাবেন অধীর রঞ্জন চৌধুরী? দেখো, একটা জিনিস হয় পদাধিকারী, একটা জিনিস হয় নেতা। তুমি যে প্রশ্নটা করছো অধীর রঞ্জন, মানে এটা তুমি যদি ঐতিহাসিকভাবে দেখো, বাংলায় একটা সময় গনি খান ছিলেন, প্রণবদা ছিলেন, সোমেনদা ছিলেন, প্রিয়দা ছিলেন, তারপর অধীরদা এসছেন, তারপর এখন শুভঙ্কর দা, কালকে শুভঙ্কর দা চলে যাবেন। এইভাবেই সময় পরিবর্তন হতে থাকে, কিন্তু মান্যতা না পাওয়ার কারণ তো কোনো কিছু নেই। অধীরদা আমাদের প্রত্যেকটা কংগ্রেস কর্মীর আবেগের জায়গা। অধীরদার দীর্ঘদিনের লড়াই আমাদের প্রত্যেকের কাছে শিক্ষণীয় জায়গা।
তৃণমূল কংগ্রেসের জন্ম কিন্তু কংগ্রেসের গর্ভে হয়েছে। এবার সেই যে কংগ্রেসি মনোভাবাপন্ন নেতারা আছে, নব্য তৃণমূলদের কথা বলছি না, যারা একমাত্র এই ভাইপোর সুবাদে তোলাবাজিটাই করেছে, তাদের কথা বাদ দাও, কিন্তু যারা ধরো আদি কংগ্রেসে ছিল, যারা রাজনৈতিক রেলিভেন্স রাখবার জন্য আজকে তৃণমূলে গেছে, কালকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে অ্যাক্টিভ থাকবেন না, সেই মানুষদের যাওয়ার জায়গা কোথায়? অবশ্যই জাতীয় কংগ্রেস। আমরা নেব কি নেব না সেটা অন্য ব্যাপার। তার মানে কংগ্রেসের পতন কে পাথেয় করে যেরকম তৃণমূলের উত্থান হয়েছিল, আজ বাদে কাল তৃণমূল কংগ্রেসের শেষ হওয়ার সুবাদেই কংগ্রেসের উত্থান হবে। তার মানে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমীকরণটা হচ্ছে ব্যস্তানুপাতিক সমীকরণ, মানে আমরা বাড়লে ওরা কমবে। এই সহজ স্বাভাবিক সত্যিটা আমার মতো সাধারণ একটা কংগ্রেস কর্মী বুঝতে পারছে, এআইসিসি বুঝতে পারছে না, বা আমাদের নেতৃত্ব বুঝতে পারছে না, বা ইনফ্যাক্ট শুভঙ্কর দাও বুঝতে পারছে না। এটা কখনো হতে পারে? শুভঙ্কর দা যথেষ্ট শিক্ষিত মানুষ, এবং আমি খুব ভুল না হলে যখন 21শে জুলাইয়ের ঘটনা ঘটছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুব সভানেত্রী, যেমন এটা সত্যি, ছাত্র পরিষদের সভাপতির নাম কিন্তু শুভঙ্কর সরকার। সেই সময় শুভঙ্কর দা দীর্ঘদিনের কংগ্রেসি নেতা। শুভঙ্কর দা সোমেন মিত্রের হাতে তৈরি হওয়া, হয়তো সেইভাবে দেখতে গেলে শুভঙ্কর দার নিঃসন্দেহে একটা পরিচিতি আছে। আমি একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে আশাবাদী যে একই সঙ্গে বিজেপির অপশাসন এবং তৃণমূলের চুরির বিরুদ্ধে আমরা একটা স্বকীয় রাজনীতি করতে পারবো। শুভঙ্কর দা নিশ্চয়ই সেই পথটা দেখাবেন, এবং এছাড়াও শুভঙ্কর মানে কংগ্রেস কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করে, এবং এই কথাটা শুভঙ্কর দা বারবার বলেন যে শুভঙ্কর দা হয়তো সভাপতি, অবশ্যই সভাপতি, এবং এটা আমি শুভঙ্কর দাকেই কোট করছি, তার পাশাপাশি একাধিক বড় বড় নেতৃত্ব আছে, এবং সেইখানে অধীর রঞ্জন চৌধুরীকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আগামী বুধবার, আমি খুব ভুল না হলে, ধর্মতলায় একটা ধর্ণা মঞ্চ করা হচ্ছে আমাদের বোনের বিচারের দাবিতে। সেই ধর্ণা মঞ্চে একই সঙ্গে আমাদের বিদায়ী সভাপতি এবং নতুন সভাপতি অবস্থান করবেন। এটাই তো কংগ্রেস, যেখানে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। আচ্ছা, কিন্তু যেখানে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল বিরোধী, অন্যদিকে কংগ্রেস অন্ধরে তৃণমূল বিরোধীদের প্রশ্ন অপেক্ষিত নরম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর বিশ্বাসকে সরকারকে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস তৃণমূল সম্পর্কের জন্য ঠিক কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বা মনে করা হচ্ছে এই মুহূর্তে? আমি এই শেষ বক্তব্যের সঙ্গে সহমত নই। শুভঙ্কর সরকার অপেক্ষাকৃত নরমপন্থী, অপেক্ষাকৃত চরমপন্থী, এই মূল্যায়নের এখনও সময় আসেনি। নির্বাচনী সমীকরণ যখন নির্বাচন হবে তখন বোঝা যাবে, এবং সেক্ষেত্রে জাতীয় দল হিসেবে আমাদের লোকসভা হোক বিধানসভা হোক, সেখানে সমীকরণগুলো অবশ্যই এআইসিসি অ্যাপ্রুভালের ভিত্তিতে হয়। এটা 1 নম্বর। 2 নম্বর, তৃণমূলের সঙ্গে সম্পর্ক কিসের উপর নির্ভর করবে? এটাই তো তোমার প্রশ্ন, তৃণমূলের উপর সম্পর্ক। তোমার রাজনৈতিক পরিচিতি, তোমার সাংবাদিক পেশাকে বাদ দিয়ে তোমার একটা প্রশ্ন করছি, তৃণমূলকে আমরা কেন অপছন্দ করি, বা তুমি কেন অপছন্দ করো? তৃণমূলের ম্যাক্সিমাম লোক ভুল ইংরেজি বলে, তৃণমূলের ম্যাক্সিমাম লোকের মুখের ভাষা খারাপ বলে, ওগুলো বাহ্যিক কারণ। আমরা তৃণমূলকে বা তোমরা তৃণমূলকে অপছন্দ করো কারণ তৃণমূলের ডিএনএতে চুরি রয়েছে। তৃণমূল শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে এখন লাশ পর্যন্ত চুরি করে। এই যে ডিএনএর সমস্যাটা, যেখানে চুরিটা ইন্টিগ্রাল পার্ট, আপত্তিটা সেটা নিয়ে। এবার যখন আমরা তৃণমূল জেনারেলাইজ বলছি, তৃণমূল মানে তো চেয়ার টেবিল নয়, তৃণমূল মানে তৃণমূল অফিসের আলো পাখা ফ্যান না। তৃণমূল মানে হচ্ছে তৃণমূল দলের সেই ফেসগুলো যারা নীতি নির্ধারণ করে। তার মানে কি তৃণমূলের যে 2 কোটি 3 কোটি সমর্থক আছে যারা তৃণমূলকে বারবার ভোট দেয়, 3 কোটি মানুষই চোর? ফ্যালাসিটা হচ্ছে সেই 3 কোটি মানুষের 2 কোটি 99 লক্ষ মানুষের থেকে চুরি করছে তৃণমূলের ওই মুষ্টিমেয় কয়েকজন।
সেখানে প্রতিবেদতা। এবং এখানে শুভঙ্কর সরকার, অভিষেক ব্যানার্জি, অধীর রঞ্জন চৌধুরী ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ কি চাইছে। রাজনীতিতে আমরা মানুষকে রিপ্রেজেন্ট করি। আমরা যখন কোনো জিনিসের প্রতিবাদ করছি, আমরা যখন বিজেপিকে সাম্প্রদায়িক মনে করি, তার কারণটা হচ্ছে বিজেপির ট্র্যাক রেকর্ড। আজকে বিজেপি বিরোধী মানে নরেন্দ্র মোদীর সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কোনো শত্রুতা নেই। আমার নরেন্দ্র মোদীর যে ভাবধারাটাকে এনক্যাশ করে, এন্ডোর্স করে, সেটা নিয়ে আপত্তি। শুভেন্দু অধিকারী যে ব্যক্তিগতভাবে চোর, যে নিজে দীর্ঘদিন যাবৎ ইরিগেশন মানে সেচ মন্ত্রী ছিল, তার সময় ঘাটাল মাস্টার প্ল্যান কেন কাজ হয়নি, এটা বুনিয়াদি প্রশ্ন। এখন দেবের সামনে দাঁড়িয়ে সে যদি কুমিরছানা খেলে, আপত্তিটা সেটাই। আমার প্রাক্তন কংগ্রেসি হওয়া সত্ত্বেও মানস ভূঁইয়া এই যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার কুমিরছানা দেখাতেন, আপত্তিটা সেটা নিয়ে, যে কারণে আমার সহনাগরিক তার বাড়ি ভেঙে যাচ্ছে। তৃণমূলের ওপর ঘৃণা কারণটা এখানে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী যে ফটো অপটিক্সটা করছেন, তুমি ভাবো গত 42 দিনের ভেতর যখন আমরা আমাদের বোনকে নিয়ে আন্দোলন করছি, রাত জাগছি, তোমরা আছো, তোমরা রাস্তায় দাঁড়াচ্ছ, তোমরা তোমাদের সাংবাদিক সত্তা ছেড়ে শুধু নারী সত্তাকে সামনে নিয়ে আন্দোলনে পা মিলিয়েছো, আমি তোমাদের প্রত্যেককে দেখেছি। সেই 42 দিনের ভেতর এটা অস্বীকার করতে পারো যে বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য, মানিক, সুকন্যা, অনুব্রত এরা বেল পাচ্ছে। একজন শিক্ষাক্ষেত্রে, একজন রেশন দুর্নীতি, একজন গরু পাচার। একটা মানুষ কেন বেল পায় বলো তো? যখন তার বিরুদ্ধে ঠিকঠাক চার্জ গঠন হয় না। চার্জ গঠনের দায়িত্ব আমার, চার্জ গঠনের দায়িত্ব তোমার, এটার দায়িত্ব তদন্তকারী সংস্থা, যার মাইনেটা আমার তোমার ট্যাক্সের পয়সায় হয়। আজকে পুলিশ যদি ঠিকঠাক কাজ করতে না পারে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দেবো এবং ঠিক করবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে আমার সিবিআই, ইডি যদি করতে না পারে, একজন রিপোর্ট করে স্বরাষ্ট্র মন্ত্রককে, আরেকজন রিপোর্ট করে কেন্দ্রের অর্থমন্ত্রককে, তারা ঠিকঠাক না করতে পারলে আমরা অভিযোগ তুলব না? আপত্তিটা এখানে। কারণ আমরা লড়াইটা, আমরা রাজনীতি কেন করতে নেমেছি? আমি একটা আইটিতে কাজ করি, আমি সিন্ডিকেট করে আমায় খেতে হয় না। আমি রাজনীতিটা এই কারণে করছি, আমি এমন একটা ভবিষ্যৎ দেখতে চাই যেখানে আমার 9 বছরের মেয়েটা রাস্তায় যখন বেরোবে, সে যাতে নির্ভয়ে বেরোতে পারে। সেখানে তৃণমূল, বিজেপি এগুলো এক একটা প্রোটোটাইপ, যে প্রোটোটাইপ আমার মেয়ের সুরক্ষাটাকে কম্প্রোমাইজ করাচ্ছে। শিক্ষার সুরক্ষা, স্বাস্থ্যের সুরক্ষা, তার বেঁচে থাকার সুরক্ষা। তাই লড়াইটা প্রয়োজন। এবং এখানে শুভঙ্কর দা, অধীর দা সবাই একই জায়গায় রয়েছে। নির্বাচনে সমীকরণ হবে কি হবে না সেটা সময় বলবে, কিন্তু মানুষের সিদ্ধান্ত বিরোধী যদি কোনো, বা মানুষের আবেগ বিরোধী যদি কোনো সিদ্ধান্ত হয়, তাহলে মানুষ গ্রহণ করবে না, আমাদের ছুঁড়ে ফেলে দেবে। এবং এটা বোঝার মতো অভিজ্ঞতা এবং বাস্তবতাকে স্বীকার করার মতো প্রজ্ঞা আমার থেকে কয়েক লক্ষ গুণ বেশি শুভঙ্কর দার আছে, এই ব্যাপারে আমি নিশ্চিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।